স্বাগতম। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আজকের গল্প পথের ভয়। গল্পটি লিখেছেন ঘোষ ডিটেকটিভ। বাসটা হাতছাড়া হওয়ায় রাতে একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। চওড়া পিচ রাস্তা, রাস্তার পাশে বড় বড় উঁচু গাছ আর দুধারে ঘন জঙ্গল। অন্ধকার রাস্তায় সেলফোনের ব্যাকলাইট জ্বালিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। আকাশে অসংখ্য তারা, তার মধ্যে ধোঁয়া ধোঁয়া মেঘের আনাগোনা অহরহ চলছে। ঘড়িতে দেখলাম সবে 9:30 বাজে, কিন্তু চারপাশ কি পরিমাণ নিস্তব্ধ ভাবাই যায় না। কোন আক্কেলে যে হেঁয়ালি করে এই বাস স্টপে গেলাম। আমার মতো আস্ত গাধা বোধ হয় পৃথিবীতে দুটো নেই। মনেই ছিল না রাত 9টার বাসই শেষ বাস। এরপর আর কোনো ঘুমঘুমিগামী বাস নেই। রাগ করে আর লাভ কি? যা হবার হয়েই গেছে। একবার সামনে পিছনে তাকালাম, কোনো জনমানবের চিহ্ন নেই। ঠিকই তো, এখানে কে খামোকা এখন বেড়াতে আসবে? মৃদু মন্দ মন্দ মধুর হাওয়া বয়ে যাচ্ছে, তার উপর ছন্দ মিলিয়ে গাছের পাতার শিরশির শব্দ ভেসে আসে। আশেপাশে জঙ্গলের ঝোপ দেখে মনে ভয় হয়, যদি কোনো হিংস্র প্রাণী থেকে থাকে আক্রমণ করলে আমি একা এই স্থানে প্রায় অসহায়। মাঝে মাঝে ওই জায়গাগুলো থেকে নানা রকম উৎকট শব্দও ভেসে আসছে। 10-15 মিনিট হাঁটার পর রাস্তার পাশে একটা আলো দেখতে পেলাম, বৈদ্যুতিক আলো। আলোটা স্থির হয়ে আছে। এতক্ষণ ধরে অন্ধকারের বাহু ডোরে চলার পর যখন একটু আলোর দর্শন পেয়েছি, অমনি যেন মনটা খুশিতে ভরে উঠল। দ্রুত এগিয়ে গেলাম। একটা চায়ের দোকান। এই মাঝ রাস্তায় টিনের ছাউনি দেওয়া সেই দোকানে একজন রোগা মতন লোক বসে আছে, বোধহয় ঝিমুচ্ছিল। আমি ডাক দিলাম, দাদা দাদা শুনছেন? দাদা, এই যে আমি। দেখে তো জ্যান্তাই মনে হচ্ছে। কি বিপদে পড়লে নাকি? বাহ, না বলতেই জেনে গিয়েছেন। অনেক বছর ধরে এই দোকানে বসি। কত বছর কত রকম অভিজ্ঞতা যে আমার হয়েছে সেইটা আমি কি বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এর আগেও অনেকে আপনার দোকানে এই মাঝ রাস্তায় বিপদে পড়ে এসেছে, তাই না? হ্যাঁ, এসেছে। ও আচ্ছা, ঘুমঘুমি তো এখন অনেক দূরে, আর পারছি না। শেষ বাসটা ধরতে পারলাম না। একটু জল আছে? দিন তো একটু হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে। লোকটা আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে উঠল। আমি অবাক হলাম। কি হলো দাদা? লোকটা আমার দিকে এক গ্লাস জল এগিয়ে দিল। তুমি তো এই রাস্তা দিয়ে এতক্ষণ ধরে যে হেঁটে আসছো, তোমার সাথে কিছু হয়নি? ধন্যবাদ। কি হবে বলুন তো আমার সাথে? তারা ধরেনি, কোন রকম বিরক্ত করেনি। মানে কারা? চোর ডাকাত? আমাকে ধরলে দুটো জামা কাপড় ছাড়া আর তেমন কিছু পেত না। কথাটা বলে আমি সামনের বেঞ্চিতে একটু বসলাম।
হাঁটতে হাঁটতে পা দুটো ধরেছে, আর পারছিও না দাঁড়িয়ে থাকতে। চোর ডাকাতের ভয় এখানে নেই। তাহলে ওই ওই আত্মারা। আত্মা মানে ভূত? আরে বাবা, আস্তে আস্তে। তেনাদের নাম অত জোরে জোরে বলতে নেই, শুনে ফেলবেন ওনারা। আপনি তো রসিক লোক দাদা। ভূত প্রেত তো এখনকার দিনে চলে না, আর যদি চলে তাহলে যাদের মাথায় গন্ডগোল আছে তারাই শুধু শুনবে। হাসানোর জন্য আর তেমন কিছু পেলেন না। আমি সত্যি বলছি, এই বুড়ো বয়সে আপনার সাথে এই রাত্রিরে আমি মিথ্যে বলতে যাব কেন? আমি লোকটার দিকে তাকালাম, আর হঠাৎই একটা দমকা হাওয়া উঠে উপরের স্থির আলোটাকে নাড়িয়ে দিল। দাদা, এখানে যে ভূত আছে জানলেন কেমন করে? আমি নিজেই তাদের হাতে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। মানে বুঝতে পারলাম না। সে অনেক ঘটনা। ঘটনাটা বলা যায়? মানে বললে আমারও ভালো লাগতো। তুমি যখন নিজেই শুনতে চেয়েছ তাহলে বলবো। বলুন তাহলে। আচ্ছা বলছি, শোনো। সে অনেক বছর আগের কথা, প্রায় বছর 20 হবে। আমার তখন 25 বছর মতো বয়স। এখানে সেখানে কাজ করছি, তো প্রায় কয়েকদিন অনেক ছুটোছুটি করার পরে একটা তেল কোম্পানির ট্রাকের ড্রাইভার হলাম। রাত্রিকালীন ড্রাইভার, দিনে না রাতেই আমার ডিউটি। ভালোই মাইনে পেতাম, যা পেতাম তার থেকে অল্প কিছুটা নিজের কাছে রেখে বাকিটা বাড়িতে পাঠিয়ে দিতাম। সেই রাত 10টা-11টার দিকে ট্রাকে করে তেল বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ শুরু হতো। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। আমার সহকর্মীরাও সবাই ভালো ছিল, মদ খেতে দেখিনি কখনো। মালিক পক্ষ ভালো ছিল। একদিন ওপর থেকে আদেশ এলো, তেলের বড় ক্যানগুলো ঘুমঘুমির গোডাউনে জমা রাখতে হবে। সব তেল রাখার গোডাউনগুলো নাকি ভর্তি হয়ে গেছে। তো আমি চটপট তৈরি হচ্ছি আদেশ পালনের জন্য। আগে সব সময় আমার সাথে একজন বা দুজন থাকতো, কিন্তু সেদিন আমার সাথে কেউ ঘুমঘুমি যাওয়ার কাজ পায়নি। মানে আমি সেদিন একা। সেদিন ছিল শ্রাবণ মাসের রাত। অজোরে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম গন্ধ নেই। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা 1 মিনিটের জন্যেও থামেনি। রাস্তার ধারে ড্রেনের জল আটকে গিয়ে সেই বিভৎস অবস্থা। কাদাগুলো জলের সাথে রাস্তার বুকে উঠে আসছে, আর জুতোর তলা নিয়ে কোনো বাড়িতে বা অফিসে ঢোকার জো নেই। এমনই একদিনের রাতে আমাদের কাজ থেমে থাকলো না। রাত 11:30টার দিকে আমায় ট্রাকের চাবি দেওয়া হলো। কালো রঙের সম্পূর্ণ বিদেশি ট্রাক। মানুষের যেমন নতুন কিছু পাওয়াতে আনন্দ হয়, তেমনি এই নতুন ট্রাকটা চালাতে পারবো ভেবে মনে মনে বেশ আনন্দ হলো।
ট্রাকে এক এক করে তেলের ক্যানগুলো তুলে দেওয়া হলো, ঘটাং ঘটাং শব্দ করে। যখনই আমাকে যাওয়ার সবুজ সংকেত দিল, আমি তখন মহানন্দে গাড়িখানা চালু করে যাত্রা শুরু করলাম। প্রবল বর্ষণের পরিবেশে নতুন ট্রাকের নতুন সিটে বসে বেশ আরামে যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়েই। এখন যেমন চওড়া রাস্তা হয়েছে, আগে তেমনটা ছিল না। তখন চারপাশে আরো বেশি ঝোপঝাড় ছিল। এই রাস্তা দিয়ে মানুষ কখনো একা কোথাও যেত না, ভুলেও না, কারণ এই রাস্তাটা নাকি অভিশপ্ত। অভিশপ্ত মানে কি কারণে অভিশপ্ত দাদা? এখন অবশ্য ডাকাতের উপদ্রব হয় না, হলেও নগণ্য। যাই হোক, এই এলাকায় এক দুর্ধর্ষ ডাকাত ছিল, নাম নীলদর্প সর্দার। প্রতি শনিবার রাতে অন্ধকারে বের হয়ে গ্রামের সব লোকজনের সব লুট করে তাদের বেঁধে এইখানে নিয়ে আসতো। নীলদর্পের ডাকাত দল আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। বন্দুক, রাইফেল, ছুরি, দা সবকিছুই ছিল তাদের। পুলিশও ভয়ে তাদের সাথে লড়তে যেত না, কারণ তাদের সাথে লড়তে যাওয়া মানে মৃত্যুর জন্য আরো 10 পা বাড়িয়ে দেওয়া। সাক্ষাৎ যমদূত ছিল এই নীলদর্প ডাকাত, আর ছিল ভীষণ দয়া মায়াহীন। যাদের যাদের বাড়িতে লুট করা হতো, সেই সব বাড়ির প্রত্যেকটা সদস্যকে ধরে এনে এই রাস্তার মাঝে খুন করে ওই পাশের ঝোপঝাড়ে ফেলে দিত। পরের দিন পুলিশ এসে কিছু লাশ উদ্ধার করত, আর কিছু খুঁজেই পেত না। এমন ভাবে মৃত্যু বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছয় যে গ্রাম জনমানব শূন্য হয়ে যাচ্ছিল। তখন পুলিশ অতুষ্ট হয়েছে, বিশাল পুলিশ বাহিনী আর গ্রামবাসীদের নিয়ে নীলদর্পের আস্তানায় হানা দিয়েছে। সকলে ধরা পড়লেও নীলদর্প পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে আর কেউ কোনোদিন কখনো দেখেনি কোথাও। নীলদর্প ডাকাতকে আর না দেখা গেলেও সে যে খুন করে গিয়েছে, ওই অভাগা মানুষগুলোর আত্মা এই রাস্তায় অতৃপ্ত হয়ে বসে রইল। তারা ভয়ঙ্কর, যাকে পাবে তাকে খুন করে ছাড়বে। আমি সেদিন মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে ট্রাক চালাচ্ছি। রাস্তা ছিল একদম ফাঁকা। এই বৃষ্টি স্নাত রাস্তায় ট্রাকের গতিটা একটু বাড়িয়ে দিলাম। যখন গতিটা বাড়িয়ে ট্রাক চালাচ্ছি, তখন হঠাৎই মনে হলো কেউ যেন ট্রাকের গতির সাথে সমানে ছুটে আমার দিকে লক্ষ্য রাখছে পাশের জানলাটা দিয়ে। সেদিকে বারবার তাকিয়ে আমি কিছুই দেখতে পেলাম না, কিন্তু যখনই সামনে তাকিয়ে ট্রাক চালাচ্ছি, তখনই অমনি আমার মনে হচ্ছে আমার উপর কেউ যেন নজর রাখছে। ভাবলাম মনে ভুল, এই বৃষ্টির রাতে কত কিছুই না দেখা যায়, এতে ভাবার কি আছে। এই বলে মনকে প্রবোধ দিলাম। আকাশ লাল হয়ে আছে, তার মাঝে ঘন ঘন বিদ্যুতের শিরা উপশিরাগুলো উদিত হচ্ছে। সাবধানে কিছুক্ষণ চলার পর আমাকে হঠাৎ সজোরে ব্রেক চাপতে হলো। যা দেখেছিলাম তা রীতিমতো বিস্ময়কর। এত আশ্চর্য হয়েছিলাম যে আমি প্রায় বাক্যহীন হয়ে পড়লাম। দেখি এই ঘোর শ্রাবণ দুর্যোগ রাতে রাস্তার মাঝে একটা বাচ্চা মেয়ে পুতুল নিয়ে একা একা খেলছে, তার চারপাশে কেউ নেই।
হেডলাইটের তীব্র আলো তার সর্বাঙ্গে পড়া সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই তার। হর্ন বাজালাম না, কারণ অতিরিক্ত আওয়াজে মেয়েটা যদি খুব ভয় পেয়ে যায়। তাই জানলার ঝাঁপটা সরিয়ে তাকে ডাক দিলাম, ইঞ্জিনের শব্দ তুললাম, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। জানলা দিয়ে একটা দুর্গন্ধ ভেসে এলো, কি বিশ্রী গন্ধ, নাড়ি যেন উল্টে যায়। কিছুক্ষণ বসে বসে ভাবছিলাম, এই মেয়ের মা বাবা আছে তো? এই এত রাতে বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় কিভাবে সাহস করে বসে আছে? আমি দেখে তো ব্রেক চাপলাম, কিন্তু অন্য চালকরা যদি না দেখেই গাড়ি চালায় তাহলে তো এই ঘাতেই মেয়েটার মৃত্যু হবে। ছাতা মাথায় নিয়ে আমি ট্রাক থেকে নামলাম। হেডলাইটের আলোর জন্য তাকে স্পষ্ট বুঝতে পারছি। এত বৃষ্টি, আমি নামতে না নামতেই আমার প্যান্টটা হাঁটু অব্দি ভিজেই গেল। আমি মেয়েটার কাছে গেলাম। কি বুঝছো? সে তাকালো না, সাড়াও দিল না, আপন মনে খেলে চলেছে। বৃষ্টির আঘাতে তার শরীর পুরো ভিজে একাকার। তার লম্বা চুলের জন্য তার মুখটা ঢাকা পড়ে আছে। এই এক টুকরো মেয়েকে কে ভাবে ফেলে গেল? পোকার মতো আমি তখন শুধু এই ভাবছি। নিজে ভিজে তার মাথার উপর ছাতা ধরলাম, প্রশ্ন করলাম, হেসে হেসে ভয়ও দেখালাম। কিছুতেই কিছু হয় না। মেয়ে তো আমি জীবনে দেখিনি বাপু। তার হাতে কয়েকটা আঘাতের চিহ্ন দেখলাম, শুধু শুধু আর প্রশ্ন করলাম না। এইদিকে দুর্গন্ধটা এবার বেশ প্রকট। বাধ্য হয়ে নাকে রুমাল চাপা দিলাম। ঠিক এই সময় ধারে অপ্রত্যাশিত ভাবে এক বজ্রপাত হলো। আমি ভয়ে চমকে উঠলাম। মেয়েটা এমন করে যেন কেঁদে উঠলো। বজ্রপাত হলো। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা আমার তখন একদম ঠিক মনে হলো না। মেয়েটাকেও নিরাপদ জায়গায় রাখতে হবে। আমি যখন মেয়েটাকে কোলে নিতে গেলাম তখন দাদা তখন কি? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার দিকে তাকালো। যখন মেয়েটাকে কোলে নিতে গেলাম তখন টের পেলাম এরই মধ্যে আমার পাশে আর একজন এসে দাঁড়িয়েছে। সে যে কখন কোথা থেকে এলো আমি একটুও বুঝতে পারলাম না। আমি ভয় পেলাম। সে আমার কাঁধটা খুব জোরে খামচে ধরলো। আমি ব্যথায় মৃদু আটকে উঠলাম। এই বৃষ্টির মধ্যেও তার হাতের শীতল স্পর্শ বুঝতে পারছিলাম। বরফের মতো ঠান্ডা সে হাত, রগরগে গলায় আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। বাচ্চা চুরির মতলব বুঝে। কথাটা শুনে আমি ভীষণ রেগে উঠলাম। তার দিকে উঠে দাঁড়ালাম। আজব তো, না জেনে কি সুন্দরভাবে বলছেন বাচ্চা চুরির মতো। হ্যাঁ, সেই লোকটার মুখ কাগজের মতো সাদা, খাড়া নাক আর মোটা গোঁফ, লম্বা রোগা মানুষ। আমার কথাটা শুনে সে কেমন অদ্ভুত ভাবে হেসে উঠল। আচ্ছা দিনকাল এসব প্রশ্ন তো উঠবে। চারপাশে বাচ্চা চুরির হিড়িক লেগেছে যে
বাচ্চা চুরি করে আমার কি লাভ? কি লাভ? হাতের মধ্যে যখন কড় করে টাকার নোট গুঁজে দেওয়া হবে তখন লাভ হবে না। কি যাতা বলছে? মশাই, আমার কোনো ওইসব কুমতলব নেই। আমি যে কাজ করি তাতে ভালোই মাইনে পাই, অত শত লোভ আমার নেই। আচ্ছা, আপনি এই মেয়েটাকে চেনেন? এই মাঝ রাস্তায় বৃষ্টির দিনে এখানে একা একা বসে খেলা করছে। আমি তখন মেয়েটার দিকে তাকালাম। এতক্ষণে মৃদু স্বরে হঠাৎ সে গান করতে শুরু করেছে। মেয়েলি কণ্ঠে গান শুনে আমি চমকে উঠলাম, কারণ তার গলা অন্য সব বাচ্চাদের মতো নয়, কেমন একটা মিশ্রিত গম্ভীর গলা। এই কণ্ঠ শুনে আমার সর্বাঙ্গ মুহূর্তের জন্য কেঁপে উঠল। ওই লোকটা আমার প্রশ্নের ঠিক মতো উত্তর দিল না। খেলতে দিন ওকে, অনেক দিন এভাবে মন মতো খেলতে পারিনি। কি? বুঝতে পারলাম না। মেয়েটাকে ওর ইচ্ছে মতো খেলতে দিন, ওকে বিরক্ত করবেন না। যদি বিরক্ত করেন তাহলে আপনাকে ভীষণ দুর্ভোগ সহ্য করতে হতে পারে। লোকটা যে কি বলছে কি না বলছে এক বিন্দুও বুঝতে পারিনি। তার কাগজের মতো সাদা মুখের দিকে শুধু চেয়েছিলাম। ভাবলাম, লোকটা কি পাগল, নাকি পাগল না হয়েও পাগলের মতো কথাবার্তা বলছে? এই কথাগুলো বলার কি আমাকে ভীষণ প্রয়োজন ছিল? আরে, কোন কারণে আমার কপালে কি দুঃখ আসবে? লোকটাকে জিজ্ঞেস করলাম, কিন্তু লোকটা নিরুত্তর। লোকটার মনের ভেতরে যে কিছু একটা জট পাকাচ্ছে সেটা আমি বুঝতে পারলাম। লোকটার চোখটা হঠাৎ হিংস্র হয়ে উঠল। আমি অবাক হলাম। জোরে হাওয়া বইছে, রাস্তায় বৃষ্টির জলরাশি যেন হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে। ঘন গাছপালাগুলো হঠাৎ যেন চঞ্চল হয়ে উঠল। এত দ্রুত বয়ে চলা বাতাসের টানে রাস্তায় দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। কোনো মতে ভারসাম্য রেখে দাঁড়িয়ে পড়লাম। হাত থেকে ছাতাটা ততক্ষণে ফসকে গিয়ে কোথাও অদৃশ্য হয়ে গেছে। মেয়েটা তখন সমানে গিয়ে চলেছে। দুর্গন্ধ আবার আবার নাকে এসে ঝাপটা দিয়ে গেল। বৃষ্টিতে দাঁড়িয়ে সময়ের পর সময় ভিজে চলেছি। লোকটাকে দেখলাম হঠাৎই চুপ হয়ে রইল। বোধহয় সে মেয়েটির শিশু সুলভ গান শুনে ভীষণ আনন্দ পাচ্ছিল। আমি তো ভেবেই পাচ্ছি না কি করব। মেয়েটা রাস্তার মাঝখানে বসে রয়েছে, আর এই অচেনা অজানা লোকটা মেয়েটাকে বিরক্ত করতে বারণ করছে। এখন যদি মেয়েটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, লোকটা নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করবে। আমি শান্তিপ্রিয়
মানুষ, অত সব ঝগড়া ঝামেলা আমার সহ্য হয় না। আবার ঘুমিতে বেশি দেরি করে গেলেও সমস্যা। ওপরের বাবুদের কাছে আবার জবাবদিহি করতে হবে কেন দেরি হলো। না, আর এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। ট্রাকটাকে পাশ দিয়ে নিয়ে যাব, একদম পাশ দিয়ে। ট্রাকটা যাতে মেয়েটার থেকে অন্তত 10 হাত দূরে থাকে। আমি পেছন দিকে ভিড়ে ট্রাকের দিকে পা বাড়াতেই লোকটা এবার হঠাৎ বলে উঠল, যাচ্ছে না কোথায়? আমি বললাম, এখানে দাঁড়িয়ে থাকা কি আর চলে? তেলের ক্যানগুলোকে সময় মতো গোডাউনে পৌঁছে দিতে না পারলে চাকরিটা আমার থাকবে না। তাছাড়া এই দুর্যোগে এই খোলা রাস্তায় স্বাভাবিক মানুষজন নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে পারবে না। দূরে কোথাও বজ্রপাত হলো। তখন দেখলাম আমার কথা শুনে লোকটা যেন কেমন করে হাসলো। আমার মনে ধারণা হলো লোকটা বোধহয় পাগল, আর এই মেয়েটাও। বাচ্চাদের মনে ভয় ডর বলে একটা জিনিস থাকে। সব কিছুতেই বলতে গেলে তাদের একটা স্বাভাবিক ভয় থাকে। এত ঘন ঘন বজ্রপাত হচ্ছে, আর তার সাথে প্রচন্ড হাওয়া। আমার মতো একজন পরিণত মানুষ ভয়ে মরে যাচ্ছে, তাহলে বাচ্চাদের তো কথাই নেই। আর লোকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। নিশ্চয়ই পাগলখানা থেকে পালিয়ে এসেছে লোকটা। এইসব ভেবে আমি তখন যথেষ্ট বিরক্ত। এমন আজব লোক যে পৃথিবীতে আছে আমি জানতাম না। সিটের ওপর একটা বড় প্লাস্টিক বিছিয়ে নিলাম। আমার সারা গা ভিজে গেছে, জল পড়ছে। গিয়ার তুলে ট্রাকের চাকা ঘোরালাম। ইঞ্জিনের আওয়াজ ভারী বৃষ্টির শব্দের কাছেও হার মানছে। একদম পাশ দিয়ে নিখুঁতভাবে তাদের পেরিয়ে গেলাম। হেডলাইটের আলো তাদের অগ্রাহ্য করে সামনে গিয়ে পড়ল। ট্রাকের গতি কমিয়ে চালাচ্ছি। যদি সামনে আবার এই রকম আজব প্রাণী নির্বোধের মতো রাস্তার মাঝে বসে থাকে, আমার মনের মধ্যে তখন সেই মেয়েটার ছড়া গান বেজে উঠছে। ভীষণ বিরক্ত লাগছে। বারবার মন থেকে সেটা ঝেড়ে ফেলতে চাইছি, কিন্তু কোনো মতেই পারছি না। শেষে অকারণে হর্ন বাজাতে শুরু করলাম। যদি হর্নের শব্দটা শুনে স্টিয়ারিংয়ের দিকে খেয়াল হয়। প্রায় আধ ঘন্টা চলার পর একটা বাঁক পড়ল। ততক্ষণে বৃষ্টি অনেকটাই কমে গেছে। ট্রাকটা রাস্তার উপর দিয়ে সশব্দে এগিয়ে চলেছে। একটু গুনগুন করে গান গাওয়া শুরু করলাম। বাঁকটা নিরাপদে পেরিয়ে গেলাম। একটু জল তেষ্টা পেয়েছে। পাশেই বোতল ভর্তি জল রাখা আছে। বোতলটা নিতে গিয়েই চাপা আর্তনাদ করে চমকে উঠলাম। ওই বিস্মিত হয়ে আতঙ্কে কাঠ হয়ে গেলাম। পাশের সিটে একজন স্ত্রী লোক বসে আছেন। নববধূর মতো লাগছে। পরনে লাল শাড়ি, হাতে আর গলায় সোনার চুড়ি আর গয়না। তার হাতের তালুতে আলতা লেগে আছে, কিন্তু সে হাত যেন আগুনে ঝলসে গেছে। ঘোমটা একদম গলা পর্যন্ত নামিয়ে দেওয়া। স্থির হয়ে বসে আছে, এক বিন্দুও নড়ছে না। দেখে মনে হবে লাল শাড়ি পরা একটা পুতুল বসে আছে। তার কোলের ওপর বোধহয় একটা ছোট্ট সিঁদুরের কৌটো। কিছুক্ষণ চুপ করেছিলাম। এই গভীর রাতে একজন স্ত্রী লোক যে আমার পাশের সিটে বসে আছে, তাতে আমি বিস্মিত। আমার ভীষণ ভয় করলো। উনি কি আমায় চেনেন? কখন উঠলো, আর উঠলোই বা কেন? আমার মন বড্ড প্রশ্ন কাতরে। কোনো কিছু দেখলেই প্রথমে সেটা সব কিছু নিয়ে প্রশ্ন জাগে, তারপর তার বিচার। ট্রাকটার গতি আরো ধীর করলাম। সোজা রাস্তা, পাশে গাছের সবুজ পাতা পড়ে আছে। স্টিয়ারিং হালকা পাতলা নাড়িয়ে এই রহস্যময় স্ত্রী লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি? ভেবেছিলাম উনি হয়তো উত্তর দেবেন না, কিন্তু আমি মিথ্যে প্রমাণিত হলাম। ঘোমটার ভেতর থেকে একটা ভারী মেয়েলি গলা ভেসে এলো। নতুন বউ? স্ত্রীলোকটি
এবার আর উত্তর করল না। গম্ভীরভাবে ওপর নিচে মাথা নাড়ালো। সে এবার তার সেই ঝলসানো হাতগুলো সামনে আরেকটু মেলে ধরল। ট্রাকের ভেতরে ছোট্ট লাইটের আলোতে সেই ভয়ঙ্কর হাত দুটোর দিকে তাকিয়ে আমার গলা শুকিয়ে গেল। এরকম হাত কি কোনো সাধারণ মানুষের হাত হতে পারে? হাতের শিরা উপশিরাগুলো মারাত্মকভাবে ফুলে আছে। ওরা হাতের মাংসগুলো ফেটে গিয়েছে জায়গায় জায়গায়, আর ফেটে যাওয়া মাংসের ভেতর থেকে হলদেটে সাদা কিছু আচ্ছা ভাবে বোঝা যাচ্ছে। বুঝলাম সেটা হাড়। আমি তখন ভীষণ ভয় পেয়েছি। হাতের অবস্থা এমন কি করে হলো? ভয়ঙ্কর ভারী তন্দ্রাচ্ছন্ন সে গলায় চাপা মৃদু কান্নার সুর। বৃষ্টি এখন টিপ টিপ করে পড়ছে। অনেক দূরে মেঘের মধ্যে বিদ্যুতের শিরা উপশিরা দেখতে পেলাম। মাঝে মাঝে প্রচন্ডভাবে কিছু সময় পর পর বাতাস বইছে। আপনি থাকেন কোথায়? গৌরবপুর? তবে এখানে কেন? স্ত্রী লোকটি কিছু বলল না, চুপ করে রইল। আমি আবারও বললাম, আপনি লরিতে এসে বসেছেন কেন? তাও কোনো কিছু না বলে? আবার আপনি সম্পূর্ণ অপরিচিতা, অচেনা। আপনি যেটায় উঠেছেন সেটা একটা কোম্পানির ট্রাক, সোজা ঘুমিতে যাবে, অন্য কোথাও যাবে না। আপনি উঠলেনই বা কখন? স্ত্রী লোকটা আমার এত শত কথার কোনো জবাব দিল না, শুধু ফিসফিসে গলায় মৃদু গর্জন করলো, এটা আমাদের জায়গা, আর আমাদের জায়গায় যাই সে তাই করি। এমন দাদাগিরির কথা শুনতে পেয়ে অনেকক্ষণ বোকার মতো হাঁ করে স্টিয়ারিং ধরেছিলাম। আর চোখে কয়েকবার স্ত্রীলোকটার দিকে তাকালাম। তার চাপা কান্না তখন থেমে গেছে, নির্লজ্জের মতো বসে আছে। আমি তখন বললাম, আপনার স্বামী কোথায়? আপনার কি অনেক সাহস, নাকি এখনো বুঝতে পারছেন না? মানে কি বলতে চাইছেন? কেন, কি বুঝবো? সে আমার কথার উত্তরে তার ভয়ঙ্কর ঝলসে যাওয়া সোনার অলঙ্কার আবৃত অস্বাভাবিক হাতটা উঠিয়ে সামনের দিকে নির্দেশ করল। স্ত্রীলোকটির কথা মতো সামনে তাকাতে প্রবল আতঙ্কে আমি আর স্টিয়ারিং এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। স্টিয়ারিং ঘুরে গিয়ে রাস্তার পাশে একটা মোটা গাছের সাথে ট্রাকটার ধাক্কা লাগলো। ভাগ্যিস গতিটা একদম ধীর করে নিয়েছিলাম, না হলে আর আমি বাঁচতামই না। তাও নাকটা ফেটে গেছিল, রক্ত বের হয়ে ঠোঁট ভিজে যাচ্ছে, আর বাঁ চোখে ভীষণভাবে ব্যথা পেয়েছি। ট্রাকটা রাস্তার পাশে একটু নিচে দাঁড়িয়েছিল, সামনের অংশের জায়গায় জায়গায় ফাটল ধরেছে। ধীরে ধীরে মুখ তুলে আবার সামনে তাকালাম। দেখি হাকি হাফ প্যান্ট পরা, খালি গায়ে একটা মাথা কাটা মানুষ দাঁড়িয়ে আছে। মাংস কাটার বড় বড় চকচকে ধারালো ছুরি ধরে দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে রক্ত, কোমরে হাত দিয়ে আজব ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার কোনো মাথা নেই, হ্যাঁ তার কোনো মাথা নেই, তার গলার মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে। এমন বিভৎস কাণ্ড দেখে আমার সারা শরীরের রক্ত শীতল হয়ে গেল। আমার শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গলা কাটা একটা মানুষ দাঁড়িয়ে আছে। একদমই আমার চোখের ভুল নয়,
এই ভীষণ অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমি যেন পাথর হয়ে গিয়েছি। আমার চমক ভাঙল পাশের সিটের স্ত্রী লোকটির ক্রূর হাসিতে। সে কি ভীষণ হাসে! আমি পাশে তাকালাম, স্ত্রী লোকটি ট্রাকের ভেতর নেই, সে বাইরে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে। আমি তখন ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে একেবারে পাথর। আপনি আপনি বাইরে গেলেন কেমন করে? কেন এখনো বুঝতে পারছো না বুঝি? আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না, কারণ একটা গম্ভীর পায়ের আওয়াজে দৃষ্টি তখন আমার অন্যদিকে ঘুরে গেছে। হেডলাইটটা তখনও জ্বলছে, তার আলো তীব্রভাবে রাস্তার মাঝে পড়েছে। সেই আলোতে দেখলাম মাথা কাটা লোকটা এগিয়ে আসছে, মাংস কাটার ধারালো ছুরিটা শক্ত করে ধরে আছে, তার হাতের শিরাগুলো বোঝা যাচ্ছে। ভয় আর আতঙ্ক যখন আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করছে, তখনই বুঝতে পারলাম ঘটনাটা আসলে কি। আমি অতৃপ্ত প্রেতাত্মার খুন তৃষ্ণার শিকারে পড়েছি। এবার আমি ট্রাকের দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলছে না। অসহায়ভাবে পাশে তাকিয়ে দেখলাম ঘোমটা দেওয়া স্ত্রী লোকটি আর সেখানে নেই। মাথা কাটা লোকটা একটু একটু করে এগিয়ে আসছে। আর সহ্য হলো না, জোরে মারলাম এক লাথি, ধরাম করে দরজাটা খুলে গেল। আমি এক লাফে ট্রাক থেকে নিজেকে মুক্ত করলাম। আফসোস হলো, কারণ সেই মেয়েটির প্রতি স্নেহ দেখাতে গিয়ে এই অভিশপ্ত রাস্তার বাসিন্দাদের হিংস্র নজরে পড়েছি। আমার মনের মধ্যে ভয়ের রাজত্ব থাকলেও তার মধ্যে ভয় বিরোধী কিছু সাহসের অস্তিত্বও রয়েছে। তাই এই মাথাহীন প্রেতাত্মাকে দেখে ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে না গিয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম। কে করলো এমন? কি চান? বলা শেষ করতেই পাশ থেকে স্ত্রী কণ্ঠস্বর ভেসে এলো। সেই স্ত্রীলোক। ওভাবে বললে হবে না, এখানে আসুন, তারপর যা জিজ্ঞেস করার করুন। একটা সদ্য কাটা মাথা তুলে ধরলো আমার সামনে। সেই কাটা মাথার চুলের মুঠি ধরে এদিক ওদিক দোলাতে লাগলো, আর সাথে সেই পৈশাচিক কট্ট হাসি। দমকা বাতাসে স্ত্রীলোকের ঘোমটাটা খুলে গেছে। আতঙ্কিত হয়ে দেখলাম একটা পোড়া মুখ, যার নাক মুখ কিছুই বোঝা যায় না, শুধু দুটো সাদা চোখ বোঝা যায়, আর তাতে ছোট্ট বিন্দুর মতো অত্যন্ত সূক্ষ্ম কালো মণি। চোয়ালের এক পাশে কোনো মাংস নেই, দাঁত কয়েকটা অস্বাভাবিকভাবে বের হয়ে আছে। সেই মাথাহীন প্রেতাত্মা আর স্ত্রীলোকটির প্রেতাত্মা যখন হিংস্র হয়ে আমার কাছে এলো, আমি তখন ঘুরে দৌড় লাগালাম। কিন্তু কয়েক পা যেতেই দেখলাম আশেপাশের ঝোপঝাড় থেকে তখন শয়ে শয়ে প্রেতাত্মারা বেরিয়ে আমারই দিকে তেড়ে আসছে, যেন মনে হচ্ছিল আমার জন্যই তারা এতক্ষণ অপেক্ষা করেছিল। সেই বাচ্চা মেয়েটি আর সেই লোকটাকে দেখলাম, এরা সবাই ভূত, সবাই প্রেতাত্মা, সবাই অশরীরী। বাচ্চা মেয়েটা তার পুতুলকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর আশ্চর্যজনকভাবে পুতুলের ছেঁড়া জায়গাটা থেকে রক্ত ঝরছে। এদের সবার চোখ ধপধপে সাদা। কি যেন আমার এক হাত ধরে প্রচন্ডভাবে মোচড় দিল। ব্যথায় চেঁচিয়ে উঠলাম। চেয়ে দেখি সেই মাথা কাটা লোকটা সঙ্গে সঙ্গে আমার গলা লক্ষ্য করে ছুরি চালালো। প্রচন্ড ভয়ের মধ্যে তখনও আমার মাথাটা কাজ করছে। সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম এবং এক ঝটকা মেরে কাটা মুন্ডু প্রেতাত্মার হাত থেকে নিজেকে মুক্ত করে আবার ছুটলাম। সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? বাঁচাও, বাঁচাও। আমার এই আর্তনাদ, আমার প্রার্থনা শুধু আমি একাই শুনলাম। কেউ নেই এখানে যে আমাকে সাহায্য করবে। আর কোনো সচেতন মানুষ ওই অভিশপ্ত রাস্তায় রাত বিরেতে আসে না। এক পর্যায়ে একটু হাঁপিয়ে উঠলাম।
দৌড়ানোর গতি কমিয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতে আমার শরীরে যেন শত শত কাঁটা ফুটলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বিস্ফারিত চোখে দেখলাম প্রায় 100 খানেক প্রেতাত্মা তীব্র বেগে অস্বাভাবিক রক্তাক্ত মুখে আমাকে ধরার জন্য ছুটে আসছে। যেন মনে হয় আমাকে বাগে পেলে কেটে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেবে, এমনই হিংস্রতা তাদের মুখে। কিন্তু তাদের থেকেও তীব্র বেগে ছুটে আসছে সেই স্ত্রীলোক। তুমি যেরকম ভাবে বুকে ভর দিয়ে এগিয়ে আসছে, ঠিক সেইভাবে স্ত্রীলোকটা দৌড়ে আসছে, বুকে ভর দিয়ে তার হাত পাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে আসছে। প্রচন্ড ভয় আর আতঙ্কে চোখ দিয়ে আমার জল গড়িয়ে পড়ল। এত অবধি বলে লোকটা আবার থামল। এতক্ষণ রুদ্ধশ্বাসে আমি ওনার গল্প শুনছিলাম। লোকটা স্থির হয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর তারপর কি হলো দাদা? দৌড়ানোর এক পর্যায়ে একটা ছোট মতো মাঠ পড়ল। সেই মাঠের উপর আমি একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম। আপনার কাছে তো কোনো আলো ছিল না, দেখলেন কেমন করে? ভয় পেলে মানুষের ইন্দ্রিয়গুলো এতটাই সক্রিয় হয়, সেটা ওই পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। বুঝলাম। তারপর? আমার মনের অবস্থা তখন এমন ছিল যে কোথাও গা ঢাকা দিতে পারলেই বাঁচি। তাই রাস্তা ছেড়ে সেই ভাঙা বাড়ির দিকে আমি ছুটলাম। কয়েকবার পিছলে পড়ে গেছি, কিন্তু মনের জোর কমেনি। বাড়িটা বেশি বড় ছিল না বোধহয়। ওপরে ছাদ অর্ধেকটা ভেঙে বাকিটুকু ঝুলছিল। যে কোনো সময় বাকিটুকু অংশ ভেঙে পড়তে পারে। বড় বড় পা ফেলে বাড়িতে এসে ঢুকে অন্ধকারে একটা জায়গায় চুপ করে বসে রইলাম। প্রায় 15 মিনিট একইভাবে বসে রইলাম। কোনো আওয়াজ পাচ্ছি না তো। মনে একটা আতঙ্ক তৈরি হলো। কোনো ভয়ানক খুনির সামনে পড়লে যেমন আতঙ্ক তৈরি হয়, তার থেকেও বেশি। প্রায় বেশ খানিক করে এইভাবে চুপচাপ বসে থাকার পর হঠাৎ অপ্রত্যাশিত এক অপ্রাকৃতিক অনুভূতি হতে লাগলো। তখন গাঢ় অন্ধকার আমাকে জাপটে ধরেছে। আমার মনের ভেতরে একটা অস্বস্তির ভাব জেগে উঠল। কিছুই দেখতে না পেলেও আমার বাকি ইন্দ্রিয়গুলো তখন বলছে এই বাড়িতে আমি ছাড়া দ্বিতীয় জনের উপস্থিতি রয়েছে, আর সে আমার পাশেই আছে, আমাকে দেখছে সে। কিন্তু অন্ধকারের কঠোর প্রাচীর ভেদ করে কোনো কিছু সচক্ষে দেখা তখন আমার কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাড়িটা অত বেশি বড় নয়, আবার অত ছোটও নয়। পুরো পরিত্যক্ত বাড়ি যাকে বলে আর কি। সেই অস্বাভাবিক অনুভূতিটা হলেও তেমন কিছু ঘটছে না। এই প্রেতাত্মার ভয় আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে রয়েছে। যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, ততই যেন ভয় মাদকের নেশা আমার প্রয়াসকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। হঠাৎ পাশ থেকে আবারও একটা শব্দ শুনলাম, আর আরো জড়সড় হয়ে গেলাম। শব্দটা কেমন অদ্ভুত শব্দ। তার কিছুক্ষণ পর মেঘের অন্ধকার বুকের অন্তরাল থেকে প্রচন্ড দ্রুতগামী আলোর বিচ্ছুরণ হলো। সেই ক্ষণিকের বিদ্যুৎ ঝলকানিতে দেখলাম আমার থেকে মাত্র 3 আঙুল তফাতে কালো মানুষের ছায়ার মতো কিছু একটা বসে আছে। ইন্দ্রদেব দয়া করে আবার পৃথিবীর বুকে বিদ্যুৎ ছড়ে মারলেন। স্পষ্ট দেখলাম সেই কালো ছায়াটা এখন লাল শাড়ি পরে ঘোমটা টেনে ঝলসানো হাত দুটো কোলের উপর রেখে জড়সড় হয়ে বসে আছে। আর কিছু দূরে সেই বাচ্চা মেয়েটা রক্তমাখা মুখে আমার দিকে যেন চেয়ে আছে। আমার হৃৎপিণ্ড ইতিমধ্যে বুকের প্রাচীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যেন বিদ্রোহ ঘোষণা করেছে। আমার ভয়হীন সূর্য তখন পাহাড়ের পাদদেশে অস্ত গেছে। তৎক্ষণাৎ আমার যুবক বয়সের সমস্ত ধৈর্য সাহসিকতা কবরের নিচে চাপা পড়ল। শুধু বুঝলাম এইখানে আশ্রয় নেওয়াটা মূর্খের মতো কাজ হয়েছে। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে।
তবে সৌভাগ্যক্রমে 4 হাত দূরে একটা ভাঙা জায়গা ছিল, যেটা দিয়ে অনায়াসেই আমার এই পাতলা শরীরটাকে বের করতে পারবো। পশ্চাৎ দিশে আর হাতে ভর দিয়ে অত্যন্ত নিখুঁত নিঃশব্দে একটু একটু করে পেছনে সরছিলাম। আমার নৌকো ডুবে গেলেও সাঁতরে অন্তহীন জলরাশির মধ্যে এক চক্র ভূখণ্ড দেখার অসম্ভব প্রয়াস। কিন্তু সেই ভূখণ্ড কখন আমার পায়ের কাছে এসে ঠেকবে সে সময় জ্ঞান আমার ধারণার বাইরে। এই 4 হাত দূরত্ব অতিক্রম করতে গিয়ে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। এতই আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ আমার তখন মনে ভয়, যদি তারা কোনো রকমে টের পেয়ে যায়। কিন্তু গিয়েও লাভ হলো না, কারণ কয়েকটা অশরীরী 180 ডিগ্রি মাথা গড়িয়ে বিকৃতভাবে চলাচল করছে। কিছুটা দূরে দেখলাম সেই মাথা কাটা ভূতটা তার হাতের অস্ত্র দিয়ে কাকে যেন অহরহ কোপাচ্ছে, আর সেই সাথে উঠে আসা রক্ত তার সর্বাঙ্গে ছিটিয়ে পড়ছে বিচ্ছিন্নভাবে। তার মাথা না থাকলেও দেহের ভাবভঙ্গি দেখে মনে হয় সে এক পৈশাচিক আনন্দ পাচ্ছে। তাদের হাবভাব দেখে আমার বেশ অবাক লাগলো। তারা হয়তো নিশ্চয়ই জানে আমি এখানে আছি, কিন্তু তা সত্ত্বেও কোনো আক্রমণ বা তেড়ে ধরতে আসছে না কেন? তাদের কি কোনো উদ্দেশ্য আছে নাকি? এরই মধ্যে আবার একটা কান্নার শব্দ ভেসে এলো, একটা বাচ্চার কান্না। এই কান্নার শব্দটা এদিক ওদিক যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় এটা নকল কান্না, যেন এই কান্নার শব্দে এক প্রকার ফাঁদ পাতা রয়েছে। সেই কান্নার শব্দ ছাপিয়ে এবার একটা খসখস আওয়াজ পেলাম। সেই আওয়াজটা খুব ধীরে ধীরে হচ্ছে। সেই খসখস শব্দটা আমার মনকে বিষিয়ে তুলছিল। দূরে কোথায় যেন একটা বজ্রপাত হলো, তার শব্দ আমার দেহটাকেও কাঁপিয়ে দিয়েছে। হঠাৎ আনমনে প্যান্টের পকেটে হাত দিতেই কিছুর অস্তিত্ব টের পেলাম। তাড়াতাড়ি সেটা পকেট থেকে বের করে বুঝতে পারলাম একটা গ্যাস লাইটার। ভিজে গেছে, কিন্তু তবুও আগুনে জ্বলে ওঠার মতো পরিস্থিতিতে আছে, কারণ একটা ছোট্ট পলিথিনে মোড়ানো ছিল। আর পছন্দ না ভেবে গ্যাস লাইটারের চাকাটা ঘোরাতেই ফস করে আগুন জ্বলে উঠল। আর যা দৃশ্য দেখলাম তার জন্য আমি এক বিন্দুও তৈরি ছিলাম না। সেই বাচ্চা মেয়েটা আমার একেবারে কাছে এসে হাঁ করেছিল। তার নিকড়ের মতো দাঁতগুলো আর কয়েক সেকেন্ড পরেই গলায় বসিয়ে আমার কণ্ঠনালী সজোরে টেনে ছুঁড়ে দিত। আর সেই স্ত্রীলোক উল্টো পা নিয়ে হাওয়ায় ঝুলে আছে। আগুনটা জ্বলতেই বাচ্চা মেয়েটা পিছু হটল। তারপর হঠাৎ দেওয়াল বেয়ে মাথাটা সম্পূর্ণ পিছনে ঘুরিয়ে আমার দিকে খুব নজরে চেয়ে রইল। সেই স্ত্রীলোকটা হাওয়া থেকে নিচে এসে দাঁড়ালো, তার উল্টো পা দুটো আগুনে ঝলসানো। আমি উঠে দাঁড়ালাম। গ্যাস লাইটারের সামান্য অগ্নিশিখা যেন আমার অস্ত যাওয়া সূর্যকে তেজে দীপ্ত করেছে, যেন আমায় হাস্যকরভাবে সাহস যোগাচ্ছে। কিন্তু এই মুহূর্তটা কয়েক মুহূর্তের জন্য। সেই স্ত্রীলোকটা তখন মাটি থেকে 1 আঙুল উপরে উঠে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি তখন পাগলের মতো বলছি, এসো না, এসো না, কাছে কাছে এসো না, কাছে এসো না বলছি, আগুন লাগিয়ে দেবো, কিন্তু আগুন লাগিয়ে দেবো। আমার ওই সময় একটু সাবধান হওয়া উচিত ছিল। পেছনে কয়েকটা খসে পড়া ভাঙা ইটের টুকরো পড়েছিল, যেগুলোতে পা দিয়ে আমি উল্টো হয়ে মুখ থুবড়ে পড়লাম। আর গ্যাস লাইটারটা দূরে ছিটকে পড়লো, আর সঙ্গে সঙ্গে 4-5টা অন্ধকূপ হয়ে উঠল, যেন এই অতৃপ্ত প্রেতাত্মাদের সাথে সাথে এই ভয়াল অন্ধকারও আমার ভয়ঙ্কর মৃত্যুর উদযাপন করতে চায়। তাই তারা আমাকে ঘিরে রাখছে বারবার। হাতে ভর দিয়ে সামান্য উঠে বসতেই একটা খসখসে শক্ত ঠান্ডা হাত আমার চুলের মুঠি ধরে পাশের দেওয়ালে টেনে নিয়ে আমার গলাটা টিপে ধরলো। এত জোরে গলাটা টিপে ধরেছিল যেন মনে হচ্ছিল যে আমি যেন দেয়ালের সাথে গেঁথে যাচ্ছি। ছটপট করতে লাগলাম, ভীষণ ছটপট।
আমার জিভ বের হতে শুরু করেছিল, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো, হাত পাগুলো এবড়ো খেবড়ো দেয়ালে ঘষা লাগার ফলে চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়া শুরু হয়েছিল। আমার নিজের অজান্তেই কেমন যেন একটা গোঙানি হতে লাগলো। সেই হাতটাকে চেপে ধরলাম, সর্বশক্তি দিয়ে টেনে গলা থেকে হাতটা একটু সরাতেই প্রাণপণে শ্বাস দেহের মধ্যে নিয়ে আবার সেই হাতটাকে টেনে ধরেছি। ভীষণ শক্তি সেই হাতে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে কেউ যেন মন্ত্র উচ্চারণ করলো। তারপর কিছু জলের ছিটে এসে গায়ে পড়লো, আর সেই সঙ্গে সেই অভিশপ্ত হাতটা গলা থেকে আলগা হয়ে গেল। পাশে একজন অতিকায় মানুষ মরার মাথার খুলির উপরে কেমন করে আগুন জ্বালিয়ে আর একটা খুলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গর্জন করে আমায় বললেন, এদিকে আয় বাঁচা, এদিকে আয়। দৌড়তে পারলাম না, শক্তি যেন শেষ হয়ে গেছে। তাই হামাগুড়ি দিয়ে ওনার কাছে গেলাম। কিন্তু তিনি একজন তান্ত্রিক। ভয়ঙ্কর হলেও তিনি মানুষ। আলোটা উঁচিয়ে আমায় দেখলেন। চারপাশে ঘর ভর্তি প্রেতাত্মা, এক একজনের বিভৎস রূপ। কি ভয়ঙ্কর দৃশ্য, ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। আমি বললাম, আমায় বাঁচান, আমায় বাঁচান। তোর ভয় নেই, রাত তোকে কিচ্ছু করতে পারবে না। এবার বলতো, তুই এই ঘরে ঢোকার সাহস পেলি কেমন করে? বলতে গিয়ে বারবার কথা জড়িয়ে যাচ্ছিল, যেন বোবা ভূত তান্ত্রিকের অলক্ষ্যে আমার উপর ভর করেছে। কোনো মতে ওনাকে বুঝিয়ে বললাম। সবটা শুনে উনি ভীষণ গম্ভীর হলেন। বুঝেছি, এখানে ভূত পেতনির দোষ নেই, দোষটা আসলে তো রাতের বেলা এই পথে কেউ যায়, অন্য রাস্তা আছে তো, ওখান দিয়ে যেতে পারলি না বেটা? আসলে সময় কম তো। সময় বাঁচাতে গিয়ে এখন কি হলো? আমি যদি এই সময় না আসতাম কি হতো তখন? এগোরে তো অতৃপ্ত প্রেতাত্মাদের হাতে প্রাণটা দিয়ে যেতিস। এখন আমার ইচ্ছে করছে তোকে আমি চিবিয়ে খাই। ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। যা পালা এখান থেকে। তারপর সেদিনকার মতো সেখান থেকে তান্ত্রিকের কৃপায় পালিয়ে গেলেও সেই তান্ত্রিক বাবার সঙ্গ ছাড়লাম না। তবে আমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তিনি আমাকে তন্ত্রবিদ্যা শিক্ষা দেন এবং আমাকে শিষ্যরূপে গ্রহণ করেন। আমি যখন রাত বিরেতে এই রাস্তা দিয়ে যাই তখন সেই প্রেতাত্মাগুলো আমার পিছু নেয়, তবে কাছে আসতে পারে না, কারণ আমার মধ্যে এখন তন্ত্রমন্ত্রের শক্তি রয়েছে। আমি এখানে কোনো দোকান দিতে আসিনি। রাত বিরেতে যারা এখানে ভুল করে আসে তাদেরকে প্রেতাত্মার কবল থেকে বাঁচাতে এখানে এই ছোট্ট দোকানের মতো করলাম, যাতে তারা নিরাপদে থাকতে পারে। আমার মোহ কাটল। লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। বাহ, দারুণ গল্প তো। গল্পটা বেরোলে কিন্তু বেশ নাম হবে আপনার। তবে কি জানেন তো, আমার না এইসব বিষয়ে কোনো রকম বিশ্বাস না থাকলেও শুনতে বেশ মজা লাগে। আজকালকার ছেলে তো বিশ্বাস হচ্ছে না তো, তাহলে ওই দিকে দেখো। উনি আঙুল দিয়ে নির্দেশ করলেন, আর আমি সেই দিকে তাকাতেই ভয়ে কাঠ হয়ে গেলাম। কি যেন লাল শাড়ি পরে ঘোমটা টেনে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার পাশে একটা মাথা কাটা দেহ, হাতে বড় চওড়া ছুরি। রাস্তার মাঝে ছুরিটা ঘষে চলেছে সশব্দে।
এরকমই জমজমাট রহস্যে রোমাঞ্চে ভরা শিহরণ জাগানো গল্প শুনতে ভুলবেন না কিন্তু। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।